নদীর মাঝি বলে এসো নবী, মাঠের কবি বলে এসো নবী। দেখেছি দূরে ওই সোনালি দিন, দেখেছি দূরে ওই সোনালি দিন। দর্শক শুভেচ্ছা, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি কৃষি, খামার ও উন্নয়নমূলক অনুষ্ঠান পেট্রোক্যাম্প সোনালী দিনে। আজ আমরা আলোচনা করব বাংলাদেশের কৃষি সহ সকল ধরনের উদ্যোক্তা উন্নয়নে এসএমইর গুরুত্ব এবং এসএমই কার্ড সেক্ষেত্রে কী ভূমিকা রাখতে পারে। আলোচনায় আপনাদের সাথে আছে আমি মীর এমদাদ আলী এবং আমার সাথে আলোচনায় রয়েছেন মোহাম্মদ খুরশিদ আলম, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ইস্টার্ন ব্যাংক লিমিটেড, এবং আরও রয়েছেন মোহাম্মদ কামরুজ্জামান, টিম লিডার উত্তরণ এসএমই কার্ড স্টার্টআপ সার্ভিস এবং সিও অ্যান্ড ফাউন্ডার অরোরা। সম্মানিত অতিথিবর্গ, আপনাদেরকে স্বাগত আমাদের স্টুডিওতে। আমরা জানি যে আমাদের বাংলাদেশের যত ধরনের উদ্যোক্তা রয়েছে তাদের ব্যবসা পরিচালনার জন্য আর্থিক প্রতিষ্ঠানের কিন্তু প্রয়োজন হয়, অর্থের প্রয়োজন হয়, এবং আমরা আদিকাল থেকে দেখে আসছি তারা বিভিন্ন সময় দাদন নিয়ে শুরু করেছিল, তারপরে মহাজন, তারপরে এনজিও, ব্যাংক ইদানিং কিছু কিছু সুযোগ সুবিধা দিচ্ছে। তো এই বিষয়গুলি নিয়ে আমরা কথা বলবো। তবে সেখানে সবচেয়ে উল্লেখযোগ্য যে বিষয়টা সেটি হচ্ছে আমাদের ক্ষুদ্র এবং মিডিয়াম যে এন্টারপ্রেনার্স, যে এসএমই কথা বলি আমরা, সেই এসএমইটা চলে আসে। আমরা এসএমই নিয়ে আমরা একটু জানতে চাই যে এসএমইর মূল সংজ্ঞাটা কি। আমরা এসএমইর যদি ব্যাকগ্রাউন্ডটা বলি, এসএমই কিন্তু আগেও ছিল, এসএমই যে নতুন করে শুরু হয়েছে সেটা না। বাট বাংলাদেশ ব্যাংক 2004 সালে যখন প্রুডেন্সিয়াল গাইডলাইন চালু করে এবং সরকারের পক্ষ থেকেও এসএমই উদ্যোক্তাদের নিয়ে একটু বেশি এনকারেজ করার জন্য বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে কমার্শিয়াল ব্যাংকগুলোকে একটু এমফেসাইজ করে যে তাদেরকে লোন দিতে হবে, নতুন উদ্যোক্তা খুঁজে বের করতে হবে, তাদেরকে ব্যাংকেবল করতে হবে এবং তাদেরকে খুঁজে খুঁজে ঋণ দিতে হবে। কারণ আপনি যথার্থই বলেছেন যে আগে কোনো এসএমই যদি লোন পেতে হতো আপনার মর্টগেজ কিন্তু ম্যান্ডেটরি ছিল। বাট বাংলাদেশ ব্যাংকের প্রুডেন্সিয়াল গাইডলাইন যখন চালু করে তখন কিন্তু 10 লক্ষ টাকা পর্যন্ত কোনো জামানত ছাড়াই ঋণ দেওয়ার জন্য বাংলাদেশ ব্যাংক প্রেসক্রাইব করে, এবং প্রত্যেকটা ব্যাংকে বলা হয় যে তাদের নির্দিষ্ট কলেবরে যে বোর্ডের অ্যাপ্রুভাল নিয়ে আলাদা আলাদা প্রোডাক্ট ডেভেলপ করা। কিন্তু এই সার্কুলারের পরে তখন কিন্তু বাংলাদেশ ব্যাংক নির্দেশনা দিয়েছে যে আপনি 10 লক্ষ টাকা পর্যন্ত এসএমই লোন আপনার জামানতবিহীন এবং 25 লক্ষ টাকা পর্যন্ত নারী উদ্যোক্তাদেরকে আপনি জামানতবিহীন ঋণ দিতে হবে, অনেকটা ডিরেক্টিভ। তো যার ফলে ব্যাংকগুলো অনেকটা বাধ্য হয়েছে। বাট এই যে কস্টিংটা, সো আমি যদি জামানতবিহীন ঋণ দিতে যাই তাহলে আমার এখানে কিন্তু ক্রেডিট লস বা এনপিএল এর একটা অংশ রয়েছে, যার ফলে বাংলাদেশ ব্যাংক পর্যায়ক্রমে বিভিন্ন ধরনের সুবিধা দিয়েছে। বাংলাদেশ ব্যাংক আগে ছিল 5% হারে আপনার রিফাইন্যান্সিং স্কিম, যা আপনি যা লোন দিবেন সেটার একটা পার্সেন্টেজ আপনি বাংলাদেশ ব্যাংক থেকে 5%-এ পাবেন। আগে যেরকম কমার্শিয়াল লোনগুলো আমরা 16%, 18% রেটে দিতাম, গত বছর এপ্রিল থেকে যেটা করা হয়েছে যে 9%। সো এই 9% করার ফলে যেটা হয়েছে যে আপনার এসএমই লোন, রিটেইল লোন এবং কর্পোরেট লোন সবার কিন্তু সিলিংটা সেম হয়ে গেছে। তো যার ফলে যেটা হয়েছে বাংলাদেশে প্রায় 80 লক্ষ উদ্যোক্তা রয়েছে এসএমই। এখন এসএমইর সাথে আরেকটা পোর্শন কিন্তু যোগ হয়েছে, সিএমএসএমই বলে, কটেজ, মাইক্রো, স্মল অ্যান্ড মিডিয়াম। আচ্ছা, সো এই কটেজ অ্যান্ড মাইক্রোটা যখন অ্যাড হয়েছে এখানে কিন্তু এই সেগমেন্টটা আসলে ব্যাংকেবল, অনেক সময় আমরা বলি যে এরা ব্যাংকেবল না। এরা যখন ব্যাংকে আসে ঋণের জন্য তখন অনেক সময় এরা ব্যাংকের লোন পায় না, কারণ ব্যাংকের ঋণ পেতে হলে প্রথমে হচ্ছে আপনার লেজিটিমেট ব্যবসা হতে হবে। আপনার এই লেজিটিমেট ব্যবসা আপনার প্রুভ হবে কেমনে? আপনি একটা ট্রেড লাইসেন্স থাকতে হবে, বৈধ যে সমস্ত কাগজপত্র। বৈধ কাগজের মধ্যে আমরা আসলে দুইটা জিনিসই ম্যান্ডেটরি বলি। একটা হচ্ছে আপনার এনআইডি, এটা তো সবারই আছে, গভর্নমেন্ট যেহেতু এখন সেন্ট্রাল ডাটাবেজে সবার এনআইডিটা ম্যান্ডেটরি করে ফেলেছে। আরেকটা হচ্ছে আপনার ট্রেড লাইসেন্স, ব্যবসা করতে হলে আপনার ট্রেড লাইসেন্স লাগবে। এটা অনেকেই প্রথম দিকে মনে করা হতো যে এটা অনেক আসলে কি বলবো যে কষ্টসাধ্য ব্যাপার, এখন কিন্তু আর এটা কষ্টসাধ্য ব্যাপার না। আমাদের এই লোকগুলিকে
কিভাবে আপনি এসএমইতে আনবেন যারা উদ্যোক্তা হতে চাচ্ছে নতুন? আমাদের এখন কিন্তু বাংলাদেশে অনেক শিক্ষিত যুবক রয়েছে, তরুণ রয়েছে, তারা কিন্তু আসতে চাচ্ছে ব্যবসা বাণিজ্যে, উদ্যোক্তা হতে চায়। তো তাদের জন্য আপনি এখানে কি সুযোগ তৈরি করতে পারেন? নতুন করে যারা উদ্যোক্তা তৈরি হতে চায় সেখানে কিন্তু বিভিন্ন ক্যাটাগরি আছে। একটা হচ্ছে আপনি প্রথমেই বলেছেন যে কৃষি ভিত্তিক একটা সেক্টর, অর্থাৎ এগ্রো বেজ ইন্ডাস্ট্রি। আরেকটা হচ্ছে সে স্পেশালাইজড যাদের ট্রেনিং আছে, লাইক লাইট ইঞ্জিনিয়ারিং হতে পারে, আপনার লেদার সেক্টর হতে পারে, প্লাস্টিক হতে পারে, যারা কর্মী বা কর্মচারী যারা নলেজ আছে। আরেকটা হচ্ছে যে ফ্রেশ গ্র্যাজুয়েট, আপনি যে সেগমেন্টের কথা বললেন, যারা ফ্রেশ গ্র্যাজুয়েট তারাও তো উদ্যোক্তা হতে চায়। বাট এই জায়গাটাতে কিন্তু আসলে বিশাল একটা গ্যাপ, যে আমরা কি করছি, যারা পড়াশোনা করছি, যারা গ্র্যাজুয়েশন নিচ্ছি বা মাস্টার ডিগ্রি পাস করছি ইউনিভার্সিটি থেকে, সেইখানে কিন্তু আমাদের স্পেসিফিক উদ্যোক্তা তৈরির জন্য কিন্তু কোনো স্পেসিফিক কোর্স ছিল না আগে। এখন ইদানিংকালে কিছু কিছু ইউনিভার্সিটি স্পেসিফিক উদ্যোক্তা তৈরি কিভাবে হওয়া যায়, তারা কিভাবে একটা প্রজেক্ট প্রোফাইল বানাবে, তারা কিভাবে ব্যবসা শুরু করবে, এই জায়গাগুলোতে এখন তারা শিক্ষা দিচ্ছে। বাট এই যে নর্মাল যে আমি সায়েন্সে পড়ে আমি গ্র্যাজুয়েশন হলাম, অথবা আর্টসে পড়ে গ্র্যাজুয়েশন হলাম, অথবা ইঞ্জিনিয়ার হলাম, আমি কখন উদ্যোক্তা হতে চাচ্ছি? যখন আমার দেয়ালে পিঠ থেকে যাচ্ছে। আমার কিন্তু ফার্স্ট টার্গেট হচ্ছে যে আমি চাকরি করব। এই যে এসএমইর কথা আমরা বলছি, আমাদের বাংলাদেশে এসএমই শুরু হয়েছে অনেক আগে থেকে, পৃথিবীর অন্যান্য দেশে তো আছে। তো সেই দেশের সাথে আমাদের বাংলাদেশের এসএমই যদি একটু তুলনা করি, কি বলবেন? এই যে ডেভেলপিং কান্ট্রি, যেহেতু একটা ডেভেলপমেন্ট স্টেজে আছে, একটা উত্তরণের মধ্য দিয়ে যাচ্ছি। যেমন জাপান বা চায়নাতে আপনি যদি দেখেন, সেখানে কিন্তু জাপানে তাদের জিডিপিতে প্রায় 70% এসএমই কন্ট্রিবিউট করছে। আচ্ছা। সেইখানে চীনে প্রায় 60% জিডিপি কন্ট্রিবিউশন হচ্ছে এসএমই সেক্টর থেকে। আমরা যদি পার্শ্ববর্তী দেশের দিকে যদি তাকাই, ভারতেও ইভেন 37.5-7%-এর মতো তারা জিডিপিতে কন্ট্রিবিউট করছে। সেখানে আমাদের দেশে হচ্ছে 25%-এর মতো। বাট এই জায়গাগুলোতে কিন্তু গভর্নমেন্ট যেরকম এগিয়ে আসছে, প্রাইভেট সেক্টর বা মিনিস্ট্রি অফ ইন্ডাস্ট্রি, এসএমই ফাউন্ডেশন এবং যে ব্যাংকগুলো অথবা যে বিভিন্ন অ্যাসোসিয়েশনগুলো, আপনার চেম্বার বডিগুলো, সবাই কিন্তু এগিয়ে আসছে। প্রায় 80 লক্ষ এসএমই কাস্টমার, সিএম এসএমই কাস্টমার, তার মধ্যে যদি 32% যদি ব্যাংক থেকে ঋণ পায়, বাকিগুলো কিন্তু ব্যাংকিং চ্যানেলের বাইরে, অর্থাৎ তারা এখনো কিন্তু অনেক বেশি সুদে ঋণ নিচ্ছে। আইদার কোনো কোঅপারেটিভ থেকে অথবা এনজিও থেকে। এনজিওর কিন্তু এখনো 24% ইন্টারেস্ট। বাট এই জায়গাটাতে যেহেতু আমরা ওপেন মার্কেট ইকোনমি, আমরা জানি যে আমরা ওপেন মার্কেট ইকোনমিতে আপনি যদি কোনো সুদ বেঁধে দেন, সেটা কিন্তু আপনার যেটা লেন্ডিং রেট যদি বেঁধে দেন, সেটার ইম্প্যাক্টটা কি, আপনার কস্ট অফ ডিপোজিট বা কস্ট অফ ফান্ডটা কিন্তু অবশ্যই কমাতে হবে। সো এখন যেরকম ডিপোজিট রেট, এইখানে সমাধানটা কি হতে পারে? সমাধানটা হচ্ছে আপনি যদি সে এনজিও যদি 24% দেয়, তাহলে আপনি ব্যাংকের জন্য আরেকটু লিবারাল করে দেন। আপনি 9% ফিক্স না করে, কারণ এই ছোট ছোট ঋণ দিতে গেলে কিন্তু ব্যাংকের অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট অনেক বেশি। আমরা যদি কস্ট অফ ডিপোজিট যদি বলি, কথার কথা 4% বা 5%, এটার সাথে কিন্তু আরও 4 থেকে 5% হচ্ছে সুপারভাইজারি কস্ট। তাহলে 5 আর 5-এ কিন্তু 10% কিন্তু ব্যাংকের কস্টই চলে যায়। আর এরপরে আরেকটা জিনিস হচ্ছে আপনার যেটাকে বলে আমরা ক্রেডিট লস বলি, যা এনপিএল হয়, অর্থাৎ নন পারফর্মিং লোন অথবা ক্লাসিফাইড লোন। সেটা কিন্তু একটা ফর্মুলা আছে ইন্টারন্যাশনাল, যে আপনার 3% যদি ক্লাসিফাইড লোন হয়, তার 1% শুড বি কনসিডার্ড অ্যাজ লস। আচ্ছা। তাহলে আমাদের মার্কেটে, আমাদের ব্যাংকিং সেক্টরে প্রায় 12% 14% হচ্ছে এসএমইর ক্লাসিফিকেশন রেট। তাহলে যদি আপনি ক্রেডিট লস যদি হিসাব করেন, তাহলে 12%-এর 3% যদি আপনি 1/3 যদি বলেন, তাহলে কিন্তু 4% আপনার ক্রেডিট লস। তো সেই হিসাবে ক্রেডিট লসটাও যদি কনসিডার করেন, তাহলে কিন্তু আলটিমেটলি ব্যাংকগুলো কিন্তু দে উইল নট মেক প্রফিট। তো আপনি আপনার এই বিষয়গুলো আমি আবার আসছি। আমি একটু কামরুজ্জামান সাহেবের কাছে যাই। আমরা এই যে আপনাদের এসএমই স্টার্টআপ যে একটা সার্ভিস আপনারা চালু করেছেন, এই বিষয়টা আমাদেরকে একটু পরিষ্কার করে বলবেন যে এটা কি বিষয়টা? আমি এখানে আসলে এসএমইর একটু বিষয়ে আপনি একটু ছোট্ট করে আমি একটু বলতে চাই। সেটি হচ্ছে যে আমাদের বাংলাদেশে যে ব্যবসাগুলো আছে, এটার সাইজ অনুযায়ী কিন্তু আমরা ব্যবসাগুলোকে 5 ভাগে ভাগ করতে পারি। আচ্ছা। এই ভাগটা কেমন, যে আপনার মাল্টিন্যাশনাল কোম্পানি এবং আপনার এই আমাদের যে বড় বড় কর্পোরেশনগুলো আছে, এটা হলো একটা। আচ্ছা। এই ধরনটা হচ্ছে মাত্র আমাদের 100 ভাগের মধ্যে 0.01%, মানে 0.1%। এরপরে হচ্ছে যে আমাদের লার্জ এন্টারপ্রাইজ, যেগুলো আমাদের বাংলাদেশে আপনি জানেন যে প্রাণ কিংবা এরকম বড় বড় যে এন্টারপ্রাইজগুলো আছে, এদের সংখ্যা, এদের পার্সেন্টেজ কিন্তু 0.9%।
আচ্ছা এই দুইটা অংশ মিলে কিন্তু আমাদের 1% 1% অনলি। আর আমরা বাকি যেই এন্টারপ্রাইজগুলো আছে সাইজ অনুযায়ী তাদেরকে কিন্তু আমরা সবাইকে এসএমই বলতেছি। আচ্ছা এখন এসএমই বলতে এখানে আপনারা একটা বলতেছেন যে এসএমই বাংলাদেশে প্রায় 80 লক্ষ, জি এটা কি হিসাবটা ঠিক আছে? হ্যাঁ, এটা আপনার কানাডিয়ান সিডার একটা স্টাডিতে আপনার আছে এবং বাংলাদেশ সরকারেরও একটা স্টাডিতে প্রায় 78 লক্ষের মতো এসএমই এখন। এর কত পার্সেন্ট ব্যাংকিং সুবিধা পাচ্ছে? এর মধ্যে এখন এই মুহূর্তে 32%-এর মতো ব্যাংকিং চ্যানেলের মধ্যে আছে এবং বাকি অলমোস্ট 58%-এর মতো ব্যাংকিং চ্যানেলের বাইরে। তারা কোথা থেকে নিচ্ছে? তারা বিভিন্ন ইনফর্মাল সোর্স থেকে আপনার ঋণ নিয়ে থাকে, যেমন তার মধ্যে একটি বড় অংশ হচ্ছে যে এমএফআই এনজিও থেকে লোন নিয়ে থাকে তারা। আচ্ছা তারা দাদন নিয়ে থাকে, তারা বিভিন্ন ক্রেডিট, শর্ট টার্ম ক্রেডিট বিভিন্ন কোম্পানি থেকে ক্রেডিট নিয়ে থাকে। এইভাবেই তারা আসলে এই যে ওরা যে এই যে আপনি বললেন 30% ব্যাংকিং থেকে পাচ্ছে আর বাকি যারা 30% আর বাদ বাকি 70% যদি বাইরে থেকে নিয়ে থাকে, তাহলে এই 30% 70% ব্যবসায়িক একটা প্রতিযোগিতা তৈরি হয় না? একটা বিষয়ে খেয়াল করবেন, সেটি হচ্ছে যে কস্ট অফ ফান্ড। যে এসএমইর পক্ষ থেকে যদি আমি দেখি, আমি একজন উদ্যোক্তা হিসেবে যদি দেখি, তাহলে আমার কস্ট অফ ফান্ডটা কত বেশি। আমি যদি ব্যাংক থেকে লোনটা নিতে পারি তাহলে আমার কস্ট অফ ফান্ডটা এখন এই মুহূর্তে 9%-এর মধ্যে থাকবে। এবং এই 9%-এর মধ্যে একটা ক্যালকুলেশন, একটা আপনার এখানে বড় একটা আমরা হয়তো বুঝতে পারি না যে ব্যাংকের লোনটা কিন্তু ডিক্লাইনিং মেথডে আপনার ক্যালকুলেশন করে। 9% লেখা থাকলে এটা কিন্তু যদি আপনি টাইম মতো পেমেন্ট করেন দেখা যাবে যেটা অনেক কমে যায়, 6%, 4%, মানে টাকার অঙ্কে 4-5%-এ চলে আসে। আচ্ছা, ওয়ারেস আপনি যদি ইনফর্মাল সোর্স থেকে নেন, এমএফআই এনজিও থেকে নেন, যেটা 24% এখন বাংলাদেশ গভর্নমেন্টের অ্যাপ্রুভ পার্সেন্টেজ রেট, সেখানে কিন্তু আপনার ফ্ল্যাট রেটে ক্যালকুলেশন করে। এবং এখানে অনেক শুভঙ্করের ফাঁকি আছে যে বছরের শুরুতেই লোনটা যোগ করে দিয়ে ভাগ করে দেয়। তো এই জায়গায় কিন্তু আপনার প্রায় 30-35%-এর বেশি কস্ট অফ ফান্ড পড়ে যায়। তাহলে একজন ছোট উদ্যোক্তা যদি এই আপনার কস্ট অফ ফান্ড এত বেশি হয়, তাহলে কিন্তু ব্যবসায় টিকে থাকাটা খুব বড় একটা চ্যালেঞ্জ আমার মনে হয় এটা। আচ্ছা, এখানে বাংলাদেশ ব্যাংকের ভূমিকা কি এসএমইতে? বাংলাদেশ ব্যাংকের ভূমিকা তো অবশ্যই অনেক বিশাল, কারণ বাংলাদেশ ব্যাংক কিন্তু প্রত্যেকটা ব্যাংকে বলা হয়েছে যে আপনার যে টোটাল পোর্টফোলিও তার অ্যাটলিস্ট 25% এসএমই সেক্টরে কন্ট্রিবিউট করতেই হবে, এটা ম্যান্ডেটরি। দেন আবার আরেকটা বলেছে যে উইমেন এন্টারপ্রেনিউর যারা, যে তাদেরকে দিতে হবে। দেন বিভিন্ন সেক্টর স্পেসিফিক আবার কিন্তু বলে দেয়া, আপনি যে এগ্রির কথা বললেন, যে এগ্রি, ফিশারি বা এগ্রো বেজ ইন্ডাস্ট্রি, সেই জায়গাগুলোতেও কিন্তু এমফেসাইজ করা, বাংলাদেশ ব্যাংক থেকেই ব্যাংকগুলোকে নির্দেশনা দেওয়া। সো এই জায়গাটাতে বাংলাদেশ ব্যাংক প্রতি মান্থলি তারা আবার যে রিভিউ মিটিংগুলো করে, প্রত্যেকটা ব্যাংকের হেড অফ এসএমইকে ডেকে নিয়ে যারা লক্ষ্যমাত্রা যারা ফেল করে তাদেরকে কিন্তু আবার ডেকে ভর্ৎসনাও করা হয়। অনেক সময় এমডি বরাবর চিঠি দেওয়া হয় যে আপনার এই লক্ষ্যমাত্রা যেহেতু আপনি মিট আপ করতে পারছেন না, তো আপনাকে কিন্তু পরবর্তী কোয়ার্টারের মধ্যে আপনি কেন করতে পারলেন না বা আপনার টার্গেটটা আপনি কীভাবে মিট করবেন সেটার কিন্তু একটা অ্যাকশন প্ল্যান সাবমিট করতে হয়। আচ্ছা, তারপরে আবার যদি কৃষি ঋণের কথা বলি, কৃষি ঋণেরও কিন্তু যেটা টোটাল যা আপনার লোন আছে তার কিন্তু 2% হারে আপনি কৃষি খাতে দিতেই হবে। সেক্ষেত্রে এই যে আপনারা বলছেন 24%-এর কথা বলছেন, তো এই জায়গাটা কি আরো মিনিমাইজ করা যায় কিনা বা করার সুযোগ আছে কিনা এনজিও প্রতিষ্ঠানগুলির? এই জায়গাটাতে আসলে এনজিওরা যেহেতু তারা একদম আপনি যদি এদের রিকভারি রেট যদি দেখেন, দেখবেন যে 99 ভালো বলা যায়, খুবই ভালো, খুবই ভালো। কারণ এইটার কিন্তু মূল মন্ত্র কিন্তু একটাই, যে আপনার একেবারে স্ট্রং মনিটরিং। কারণ তারা উইকলি বেসিসে প্রতিটা গ্রামে একটা জায়গা থাকে যেখানে তারা মিটিং করে এবং সেইখানে প্রত্যেকটা মেম্বারকে কিন্তু বাধ্য করা হয়। যদি কোনো মেম্বার যদি ডিফল্ট করে তাহলে কিন্তু অন্য মেম্বাররা তাকে চাপ দেওয়া হয় যে কোনো একটা মেম্বার ডিফল্ট করলে যে তোমাদেরকে কিন্তু এই লোন গ্রুপের তাকে চাপ দিতে থাকে। এক্স্যাক্টলি তখন গ্রুপ থেকে কিন্তু ইনশিওর করা হয়। কিন্তু ব্যাংকের ক্ষেত্রে কিন্তু সেই সুযোগ নাই। সেই সুযোগ আছে, বাট আপনি যদি ওই পরিমাণ যদি লোক ডিপ্লয় করেন তাহলে কিন্তু আপনার মনিটরিং কস্ট ওদের অনেক বেড়ে যাবে ব্যাংকের। যেটা শুনেছি যে এনজিওদের প্রায় 15% মতো আপনার মনিটরিং কস্টেই চলে যায়। তো সেই ক্ষেত্রে আমি যেটা বলছিলাম যে এটাকে আরো কিছু কমাতে পারে কিনা, সুযোগ আছে কিনা এনজিওর? এইটা গভর্নমেন্ট এখন যেটা করছে, আপনার যে প্রণোদনা প্যাকেজ যেটা দিয়েছে, আরো প্রায় 10,000 কোটি টাকার মতো আপনার প্রণোদনা প্যাকেজ নতুন করে ঘোষণা করেছে। সেখানে ব্যাংকগুলোকে বলা হয়েছে যে তোমরা এনজিও লিঙ্কেজের মাধ্যমে এসএমই, কারণ আগের বারে ছিল 20,000 কোটি টাকা, 20,000 কোটি টাকা প্রণোদনা প্যাকেজ ফর এসএমই কাস্টমার। বাকি যে 30,000 কোটি বা বিভিন্ন যে সেগমেন্টের যে প্রণোদনা ছিল সেগুলো কিন্তু অলরেডি ডিসবার্সড। বাট এসএমই সেগমেন্টে আমরা যে প্রণোদনাটা 20,000 কোটি টাকা, সেইটা বোধহয় 10,000 কোটি বা 11,000 কোটি টাকার মতো ডিসবার্সমেন্ট করতে সমর্থ হয়েছে ব্যাংকগুলো।
তাহলে সমস্যাটা কোথায়? সমস্যা আবার এসএমইরা বলছে যে আমরা তো লোন পাচ্ছি না। তো এখন বিভিন্ন চেম্বার বডিও বলছে যে প্রণোদনার টাকা ব্যাংক দিচ্ছে না। ঘটনা কিন্তু এরকম না, আমরা কিন্তু চেষ্টা করছি প্রণোদনার টাকা, যেহেতু গভর্নমেন্টের স্কিম, আমি যদি স্বল্প সুদে এনে স্বল্প সুদে কাস্টমারকে দিতে পারি, ব্যাংক তো এখানে, এটা তো চ্যারিটেবল না, আমি তো প্রফিট মেক করছি। বাট যে উদ্যোক্তা খুঁজে যে বের করা বা যারা ব্যাংকেবল, যাদেরকে দেওয়ার মতো, তাদেরকে কিন্তু আমরা রিচ করতে পারছি না। তো যার ফলে গভর্নমেন্ট এইবার কি করেছে, 10,000 কোটি টাকা সেপারেট আরেকটা ফান্ড আবার করেছে ফর এসএমই সেক্টর। সেখানে বলা হয়েছে যে ব্যাংকগুলো আপনারা এনজিও লিঙ্কেজে দিতে পারবেন। আচ্ছা, সো এনজিও আপনি ব্যাংক থেকে, কমার্শিয়াল ব্যাংকে দিবে 0.5 বা 1%, আপনি সেটা এনজিওকে দিবেন 2%, আচ্ছা, এনজিওরা কাস্টমার লেভেলে দিবে 9%। আচ্ছা, আচ্ছা, এইটার উপরে আবার গভর্নমেন্ট আরো 4% ভর্তুকি দিবে তাদের, আচ্ছা, এনজিওকে। কারণ ওই যে বললাম যে 9%ও যদি দেয় সে, 2% যদি কমার্শিয়াল ব্যাংক, আমার মনে হয় যারা এসএমই তাদের জন্য একটু সহজ, তাদের জন্য অবশ্যই। আমরা একটা ছোট বিরতি নেব। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন কৃষি খামার ও উন্নয়নমূলক অনুষ্ঠান পেট্রোকেম সোনালী দিন। একটা ছোট্ট বিরতির পরে আবার ফিরছি। সোনালী দিন দেখেছি দূরে ওই সোনালী দিন, সোনালী দিন দেখেছি দূরে ওই সোনালী দিন। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন কৃষি খামার ও উন্নয়নমূলক অনুষ্ঠান পেট্রোকেম সোনালী দিন। আমরা আলোচনায় আবার ফিরছি। কামরুজ্জামান সাহেব, আপনার কাছে আমি একটু জানবো, বিভিন্ন প্রতিষ্ঠানে কিছু এন্ডাউমেন্ট ফান্ড আছে, আমাদের এই এসএমই সেক্টরে কি এরকম কিছু করার সুযোগ আছে কিনা, বা করলে কি সুবিধা হতে পারে? এসএমই ফাইন্যান্সিংটা আসলে কিভাবে আরো সহজ করা যায় এবং কোন চ্যানেলগুলো দিয়ে আসলে এসএমই ফান্ডটাকে আমরা ডিসবার্স করতে পারি। আপনি জানেন যে আপনার 20,000 কোটি টাকা যে এসএমই জন্য স্টিমুলাস প্যাকেজ দেওয়া হয়েছিল, তার এখন পর্যন্ত 54 or 60% ডিসবার্স হয়েছে দীর্ঘদিন ধরে, কিন্তু আমরা এই টাকাটা ডিসবার্স করতে পারি নাই। হোয়ারেস লার্জ এন্টারপ্রাইজ, বড় বড় প্রতিষ্ঠানের জন্য যেই 30,000 কোটি টাকার স্টিমুলাস প্যাকেজ হয়েছিল, সেটা কিন্তু 15 দিনের মধ্যে, 1 মাসের মধ্যে সবগুলো ডিসবার্স করা হয়েছে। তাহলে বটলনেকটা কোথায়, প্রবলেমটা কোথায়? যে এইখানে কিন্তু ব্যাংক একটা সিকিউরিটি চায়, ব্যাংক কিন্তু আপনার ছোট ছোট উদ্যোক্তাকে যেই লোনটা দিতে চায় তার একটা গ্যারান্টি চায়। এই জায়গাগুলো ক্রিয়েট করা কিন্তু খুব ডিফিকাল্ট। যেমন ব্যাংকে লোন নিতে গেলেই কিন্তু একজন আপনার গ্যারান্টার দরকার। তো এই একটা কমন যদি কোনো একটা প্ল্যাটফর্ম আমরা তৈরি করতে পারি, গ্যারান্টিটা আসলে একজন টিচারকে যদি আপনি বলেন আমাকে গ্যারান্টি দেন, আমার তো বিজনেস ব্যাকগ্রাউন্ড নাই, তখন দিতে চায় না। আসলে এগুলা অনেক ডিফিকাল্ট, এই প্রসেসটাকে সহজ করা দরকার। আরেকটা খুরশেদ ভাই যেটা বলছিল যে আমরা এনজিও চ্যানেলগুলো ইউজ করতে পারি না, আপনি বলছেন এই এরকম একটা প্ল্যাটফর্ম যদি তৈরি করা যায় তাহলে কি সুবিধা হবে? তাহলে হবে কি যে একটা কমন জায়গা থেকে হয়তো গ্যারান্টিগুলো আসতে পারে। যেমন মনে করেন অন বিহাফ অফ দ্য এসএমই, তাদেরকে যদি আমরা একটা কমন প্ল্যাটফর্ম থেকে একটা গ্যারান্টি, ব্যাংক গ্যারান্টি যদি আমরা ব্যাংকারদেরকে ইস্যু করি, তাহলে যে এসএমই ফাইন্যান্স করে ব্যাংকরা, তাহলে কিন্তু একটা আপনার বাফার তৈরি করতে পারবে, যে ডিফল্ট হলে অন্যান্য ক্ষেত্রে যেগুলো ছোটোখাটো যেগুলো মিসম্যানেজমেন্ট হয়, যে এই মাসের কিস্তিটা পরের মাসে দিচ্ছে, এই ম্যানেজমেন্টগুলো কিন্তু আমরা এস্টাবলিশ করতে পারবো। খুরশেদ সাহেব, আপনার কাছে একটু জানতে চাই যে এসএমই বিকাশের ক্ষেত্রে প্রধান প্রতিবন্ধকতাগুলো কি, এবং এইখান থেকে আমরা উত্তরণ ঘটাতে পারি কিভাবে? অনেকেই বলি যে অ্যাক্সেস টু ফাইন্যান্সই হচ্ছে সবচেয়ে বড় প্রতিবন্ধকতা। ঘটনা কিন্তু আসলে শুধু অ্যাক্সেস টু ফাইন্যান্সকেই বলা যাবে না। কারণ এখানে যে দেশের যে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, আপনি যদি দেখেন যে গত স্বাধীনতার পরবর্তী সময়ে আমরা এই 50 বছরের যদি ইতিহাস পর্যালোচনা করি, আপনি আগের 40 বছরের যা ডেভেলপমেন্ট হয়েছে, ইনফ্রাস্ট্রাকচার হয়েছে, এই গত 10 বছরে কিন্তু তার চাইতে অনেক বেশি হয়েছে। এবং এখানে কিন্তু এফডিএ যেটা ফরেন ইনভেস্টমেন্ট যেটা, এগুলো কিন্তু এখন এনকারেজ হচ্ছে। কারণ বড় বড় পাওয়ার স্টেশন হচ্ছে, আগে যেরকম ক্যাপটিভ পাওয়ার ছিল সেগুলোকে এখন আমরা জানি যে বড় বড় পাওয়ার স্টেশনগুলো, অর্থাৎ বিদ্যুৎ, জ্বালানি, রোড, অর্থাৎ ট্রান্সপোর্ট, এই সুবিধাগুলো যদি থাকে তাহলে কিন্তু আস্তে আস্তে এসএমই হাব গড়ে উঠবে। আচ্ছা, আর আপনি একটু আগে যে কথাটা বললেন যে এন্ডোমেন্ট ফান্ডের যে ব্যাপারটা, এন্ডোমেন্ট ফান্ড কিন্তু বাংলাদেশ সরকার এসএমই ফাউন্ডেশনকে অলরেডি 200 কোটি টাকা এন্ডোমেন্ট ফান্ড কিন্তু অলরেডি তাদেরকে বরাদ্দ করেছে। তারা অলরেডি 174টার মতো বিভিন্ন সেক্টর আইডেন্টিফাই করেছে, যাদেরকে আরো এম্পাওয়ার করা দরকার, যাদেরকে আরো বুস্ট আপ করা দরকার। আগে যেরকম রেট ছিল, বাংলাদেশ ব্যাংক থেকে আমরা 5% নিতাম, লেন্ডিং করতাম 10%, তখন এসএমই ফাউন্ডেশন দিত 4%, আর আমরা কাস্টমারকে দিতাম সিঙ্গেল ডিজিট 9%। এখন কিন্তু এই রেটটা আরো কমে যাবে। তো এই এন্ডোমেন্ট ফান্ডটা কিন্তু 200 কোটির জায়গায় এখন কিন্তু প্রায় 325 কোটি টাকার মতো হয়েছে। তারা বিভিন্ন সময় গভর্নমেন্টকে বলেছে যে আমরা
এই সেক্টর স্পেসিফিক উত্তরণ ঘটাতে চাই এই পার্টিকুলার সেক্টরগুলোকে। যেমন আমি ইস্টার্ন ব্যাংক থেকে তাদের লেদার সেক্টরের ডেভেলপমেন্টের জন্য কাজ করেছি। আমরা 2-3টা হাব নিয়েছিলাম, তার সেখানে ছিল আপনার যে বাংলাদেশ লেদার টেকনোলজি যারা গ্র্যাজুয়েট হচ্ছে সদ্য, যে তাদেরকে আমরা একটা হাব বিবেচনা করে আপনার হাজারীবাগে ছিল তাদেরকে আমরা লোন দিয়েছি। তারপরে আপনার চিটাগংয়ে একটা হাব ছিল লেদার সেক্টরের। আচ্ছা, আমরা যদি মানে একটা তুলনা করি এইভাবে যে আমাদের বেসরকারি ব্যাংক বা শিডিউল ব্যাংক এবং এসএমই ফাউন্ডেশন, এই দুটা প্রতিষ্ঠানের মধ্যে আমরা যদি এই এসএমইর একটু তুলনা করি তো আমরা কি বলবো এটাকে? না, এখানে আসলে এসএমই ফাউন্ডেশন তো আসলে দে আর নট অ্যালাউইং লোন। তারা কি করেছে, ক্রেডিট হোলসেলিং প্রোগ্রাম করছে। তারা কিন্তু নিজেরা কাদেরকে দিচ্ছে? হ্যাঁ, তারা কিন্তু নিজেরা লোন দিচ্ছে। ওরা কাদের কাছে দিচ্ছে? তারা ব্যাংকে দিচ্ছে, ব্যাংক আবার কাস্টমারদেরকে দিচ্ছে বিভিন্ন সেক্টর স্পেসিফিক। আচ্ছা, আমরা সবসময় এসএমইদের কমন প্ল্যাটফর্মটার কথা বলি, কিন্তু এখানে মাল্টি স্টেক হোল্ডার যারা ইনভেস্টমেন্ট নিয়ে রিসার্চ করছেন, কিংবা বিভিন্ন ইউনিভার্সিটি কিংবা বাংলাদেশ ব্যাংক, শিল্প মন্ত্রণালয়, এই যে বিভিন্ন প্রতিষ্ঠানগুলো আছে তাদের কিন্তু একটা কমন প্ল্যাটফর্মের খুবই অভাব, এবং এখানে সমন্বয় সবচেয়ে বড় একটা আপনার ঘাটতি রয়েছে। যেমন কে কোথায় কি কাজ করছে, স্পোরাডিকলি কাজ করছে, এবং এই সমন্বয়টা এসএমইদের জন্য যারা কাজ করে তাদের মধ্যে কিন্তু আসলে সমন্বয়টা করবে কারা? না, এখানে আসলে কামরুজ্জামান ভাই যেটা বললেন, আসলে আমাদের ডেফিনিশন নিয়েও কিন্তু অনেক দ্বিধান্বিত আমরা। যে ওয়ার্ল্ড ব্যাংক এক ধরনের ডেফিনিশন বলছে, আমাদের মিনিস্ট্রি অফ ইন্ডাস্ট্রি এক ধরনের ডেফিনিশন ছিল, দেন বাংলাদেশ ব্যাংক এক ধরনের ডেফিনিশন বলছে, কমার্শিয়াল ব্যাংকগুলো তারা তাদের মতো করে ডেফিনিশন দিচ্ছে। সো এই জায়গায় আসলে কমন একটা ডেফিনেশনও দরকার, যেরকম কমন একটা আন্ডারস্ট্যান্ডিং দরকার যেরকম, ঠিক একইভাবে আপনি কমন প্ল্যাটফর্ম বলতে আমি যেটা বললাম যে মার্কেট প্লেস হতে পারে, সেটা অনলাইন হতে পারে। আপনার যেমন ব্যাংককে আপনি যদি দেখেন, সেখানে কি আপনার ফ্রাইডে মার্কেট আছে, আপনার সান্ধ্যকালীন মার্কেট আছে। ঠিক একইভাবে কিন্তু আনিসুল হক সাহেব যখন ছিলেন মেয়র উত্তরের, উনি কিন্তু একটা আমরা ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের মাধ্যমে, এবিবির মাধ্যমে কিন্তু ওনাকে অ্যাপ্রোচও করা হয়েছিল, এবং এই মার্কেটে কিন্তু চালুও হয়েছিল। ইন্টারেস্টিংলি আপনার গুলিস্তানের একটা সাইড একটা রোড ব্লক করে দিয়ে তারপরে আপনার মানিক মেয়ে ইভিনিউতে এরকম কিন্তু অনেকগুলো ইনিশিয়েটিভ নেওয়া হয়েছিল, বাট পরবর্তীতে সেগুলো আর কন্টিনিউয়েশন হয়নি। বাট এই টাইপের যখন হবে তখন কিন্তু আপনি ঢাকা শহরে একটা দোকান নিতে গেলে আপনার নর্মাল কাস্টমার কিন্তু পারবে না। বাট এই যে গ্রামের বিভিন্ন কোনায় বা ছোট ছোট হাবে যারা তৈরি করছে বিভিন্ন পণ্য, আপনি এগ্রোবেজ হইতে পারে বা নর্মাল লেদার প্রোডাক্ট হইতে পারে, তারা কিন্তু এই সমস্ত জায়গায় ডিসপ্লে করতে পারে। তারা কিন্তু একটা পর্দা দিয়ে জাস্ট উপরে করে একটা দোকানের মতো করে সারাদিন ওইখানে সেল করলো, দেন সন্ধ্যাবেলা আবার বাসায় চলে গেল। তো এই ফ্যাসিলিটিগুলো কিন্তু কমন প্ল্যাটফর্ম থেকে হতে পারে। আপনারা বলছেন যে 80 লক্ষ আমাদের এসএমই রয়েছে, এই মানুষগুলো কি চায়? তারা চায় সহজ শর্তে সহজে ঋণটা নিয়ে তারা উদ্যোক্তা হচ্ছে, তারা ব্যবসা বাণিজ্য করবে, তারা দেশের অর্থনীতির গতি বৃদ্ধি করবে এবং তারা নিজেরা ভালো থাকবে। মূল তো ঘটনা এইটা। তো এই বিষয়টাকে নিয়ে আসলে আরও আপনারা যত আলোচনা করলেন অনেক ভালো লাগলো, এবং এই আলোচনা হয়তো আমাদের কর্তৃপক্ষ শুনবে এবং এর মাধ্যমে একটা নতুন কিছু হয়তো আরও বেরিয়ে আসবে। কারণ আপনারা তো ব্যাংকের থেকে নতুন নতুন প্রোডাক্ট তৈরি করছেন প্রতিনিয়ত, এবং আপনার ব্যাংকে তো রিসার্চও করছেন এদেরকে নিয়ে, বা বিভিন্ন প্রোডাক্ট নিয়ে আপনার রিসার্চ করেন। আমার মনে হয় এইটা নিয়েও হয়তো আপনাদের একটা রিসার্চ প্রোগ্রাম হয়তো হবে, এবং সেখানে আমাদের এই ক্ষুদ্র এন্টারপ্রেনার যারা, এসএমই যারা, তাদের জন্য আরও ভালো কিছু হয়তো আমরা ভবিষ্যতে আপনাদের কাছ থেকে পাবো। আপনাদের আলোচনার মাধ্যমে আমরা অনুষ্ঠান শেষ করব। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন কৃষি, খামার ও উন্নয়নমূলক অনুষ্ঠান পেট্রোক্যাম্প সোনালী দিন। আজ এ পর্যন্ত, আগামী অনুষ্ঠানে আবার দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। নদীর মাঝি বলে এসো নবী, মাঠের কবি বলে এসো নবী। দেখেছি দূরে ওই সোনালি দিন, দেখেছি দূরে ওই সোনালি দিন।